উনি চান আমি বাঁচবো, আমার ভাইপো ভাইজিরা বাঁচবে এবং সেটা যেভাবেই বাঁচানো যায় তিনি সেভাবেই বাঁচাবেন। এইটাই হচ্ছে ওনার মুখ্য উদ্দেশ্য। আর যে প্রভাব পরবর্তী প্রজন্মের আমার মনে হয় না আর পড়বে। কারণ ওনার যে সততার প্রতীক পরবর্তী প্রজন্ম দেখে নিয়েছে, ওনার যে মূল্যবোধ পরবর্তী প্রজন্ম দেখে নিয়েছে, তো সেই মূল্যবোধ আর সেই সততাকে পাথেয় করে নিশ্চয়ই আগামী প্রজন্ম চলবে বলে আমার মনে হয় না। এর কাছে দেখানো হয় যে আমি ওদের সঙ্গে বিবাদে জড়িত আছি, কিন্তু আল্টিমেট তাদের সঙ্গে সখ্যতা বজায় রাখতে যায়। আপনারা জানেন ওই অন্নদামঙ্গল কাব্য ছিল একটা সময়, ভারতচন্দ্র রায়গুণাকার ভারতচন্দ্র উনি যেটা লিখছেন তার মানে দুটো অর্থ থাকতো। যা বলা হতো কোনো গুণ নাই তার কপালে আগুন, তার মানে কি শিবের এতই গুণ যে তার থেকে কপালে আগুন বেরোয়। তো সেমনি ওরকমই ওনার যে ঝগড়াটা প্রকারান্তরে সেটা হচ্ছে ওনার ওই আবেগের বা ওনাদের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ। প্রশ্ন ওঠে সাংবিধানিক প্রতিষ্ঠানের সঙ্গে বারবার এই ধরনের সংঘাত কি নির্বাচনী প্রক্রিয়ার ওপর জনগণের আস্থা কমিয়ে দিচ্ছে না? গণতান্ত্রিক পরিকাঠামোয় আলোচনার মাধ্যমে সমাধান না খুঁজে বারবার অপমানের অভিযোগ তুলে বেরিয়ে আসে কি রাজনৈতিক কৌশলের অংশ? উনি রাজনীতিটা ভালো বোঝেন, উনি গণতন্ত্রও বোঝে না, আর সংবিধানকে তো বোঝেনই না। যে মানুষটা সংবিধানের ন্যায় যেখানে প্রতিষ্ঠা করা হয়, যেখানে তৈরি করা হয়, সেই জায়গায় দাঁড়িয়ে অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে যখন সংবিধানকে দূর করে ছুঁড়ে ফেলে বা সংবিধানকে ছিঁড়ে দেয়, সে মানুষ তো সংবিধান সম্পর্কে বুঝবে কি? সংবিধানের মাহাত্ম্যটা বুঝবে কি? যিনি সংবিধানের যারা সৃষ্টিকর্তা তাদেরকে কোনোদিন সম্মান করেননি, যিনি সংবিধানের সাধারণ যে আমাদের প্রিএম্বলটাকে সেটাকেই সঠিকভাবে মেনে চলেন না, তা তিনি গোটা সংবিধানের মাহাত্ম্যটাকে উনি বুঝবেন, কিন্তু উনি চান আমি বাঁচবো, আমার ভাইপো ভাইজিরা বাঁচবে এবং সেটা যেভাবেই বাঁচানো যায় তিনি সেভাবেই বাঁচাবেন। এইটাই হচ্ছে ওনার মুখ্য উদ্দেশ্য। তার জন্যে উনি চানও না যে কোনো বৈঠক, যে আমরা সবাই জানি একটা সবসময় একটা সমাধানের রাস্তা খোঁজা হয় বৈঠকের মাধ্যমে। যেখানে আপনারা জানেন যে যখন ব্রিটিশ শাসন ছিল সেখানেও বারবার গোল টেবিল বৈঠক করে মহাত্মা গান্ধী সমাধানের সূত্র চেয়েছিলেন এবং যাতে করে ভারতবর্ষের মানুষ সুষ্ঠু একটা স্বাভাবিক একটা পরিবেশ পেয়ে এবং দেশটা যাতে স্বাধীন হয়। তো সেই দেশের সেই আদর্শে দীক্ষিত হয়ে উনি কেন এরকম করেন সেটা অবশ্য ওনার ধ্যান ধারণা আর আমাদের ধ্যান ধারণা অনেকটাই আলাদা, যার জন্যই উনি আজ তৃণমূল কংগ্রেস আর আমরা হচ্ছি কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে লক্ষ্য করে বলছেন যে তারা তোতা পাখি হয়ে গেছে। একজন প্রশাসনিক প্রধান হিসেবে এই ধরনের কথা, এই ধরনের বাক্য প্রয়োগ কি তার শোভা পায়? পরবর্তী প্রজন্মের কাছে কি রকম দৃষ্টান্ত রেখে যাচ্ছেন? উনি সাংবিধানিক প্রধান হিসেবে বা রাজ্যের প্রধান হিসেবে তো কথাগুলো বলেন না, উনি বলেন একটা মাত্র নির্দিষ্ট দলের প্রধান হিসেবে। যখন একটি দলের প্রধান হিসেবে উনি প্রতিনিধিত্ব করেন, গোটা রাজ্যের সেটা প্রতিনিধিত্ব হয় না, যার জন্যে তিনি এরকম কথাগুলো বলতে পারেন। আর বলি ওনার যে প্রভাব পরবর্তী প্রজন্মের আমার মনে হয় না আর পড়বে। কারণ ওনার যে সততার প্রতীক পরবর্তী প্রজন্ম দেখে নিয়েছে, ওনার যে মূল্যবোধ পরবর্তী প্রজন্ম দেখে নিয়েছে, তো সেই মূল্যবোধ আর সেই সততাকে পাথেয় করে নিশ্চয়ই আগামী প্রজন্ম চলবে বলে আমার মনে হয় না। দিদি, বারবার দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় সরকার বা নির্বাচন কমিশনারের সঙ্গে বিবাদে জড়িয়ে থাকা কি নিছকই 2026-এর নির্বাচনের আগে রাজনৈতিক ভিত্তি শক্ত করার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী? আসলে আপনারা জানেন, আগেও দেখেছেন যে কিভাবে তার ভাইপো এবং তার দলের অনুসারী চোরেরা কিভাবে তাদেরকে কিভাবে বাঁচানো যায়। সর্বোপরি নিজেও একজন চুরির আসামি, সেই আসামি থেকে কিভাবে কাঠগড়া থেকে বাঁচা যায় তারই মানে প্রক্রিয়া চালাতে গিয়ে উনি বারবার দিল্লি যান এবং অমিত শাহ এবং মোদিজির সঙ্গে সখ্যতা মানে লোকের কাছে দেখানো হয় যে আমি ওদের সঙ্গে বিবাদে জড়িত আছি, কিন্তু আল্টিমেট তাদের সঙ্গে সখ্যতা বজায় রাখতে যায়। আপনারা জানেন ওই অন্নদামঙ্গল কাব্য ছিল একটা সময়, ভারতচন্দ্র রায়গুণাকার ভারতচন্দ্র উনি যেটা লিখছেন তার মানে দুটো অর্থ থাকতো। যা বলা হতো কোনো গুণ নাই তার কপালে আগুন, তার মানে কি শিবের এতই গুণ যে তার থেকে কপালে আগুন বেরোয়। তো সেমনি ওরকমই ওনার যে ঝগড়াটা প্রকারান্তরে সেটা হচ্ছে ওনার ওই আবেগের বা ওনাদের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ, এইটাই আর কি।